দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিমন্ত্রী নয়, পূর্ণমন্ত্রীর পদই চাই, অপেক্ষা করতে রাজি বললেন এনসিপি প্রধান অজিত পাওয়ার। তৃতীয় মোদী সরকারের মন্ত্রক বন্টন নিয়ে সন্তুষ্ট নয় এনডিএর শরিক অজিত পাওয়ার। তৃতীয় মোদী সরকারের মন্ত্রক বন্টন নিয়ে সন্তুষ্ট নয় এনডিএর শরিক অজিত পাওয়ার। মহারাষ্ট্র থেকে এনডিএর শরিক দল হিসেবে লড়াই করে এবার মহারাষ্ট্র থেকে 4টি আসনে লড়ে একটি মাত্র আসন জিতেছে অজিত পাওয়ারের এনসিপি। রবিবার মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী এবং এনসিপি সভাপতি অজিত পাওয়ার বলেছেন, প্রফুল্ল পটেল আগেও পূর্ণমন্ত্রী হিসেবে কাজ করেছেন। আমরা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ গ্রহণ করাকে ঠিক বলে মনে করিনি। তাই আমরা ওদের বলেছি আমরা কয়েকদিন অপেক্ষা করতে প্রস্তুত, কিন্তু আমরা পূর্ণমন্ত্রী চাই। আমরা আজ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছি। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত বিশেষ খবরটি হল, মোদির শপথ গ্রহণের দিন নিট নিয়ে রাহুলের নিশানায় বিজেপি। সংসদে সরব হওয়ার হুঁশিয়ারি কংগ্রেস নেতার। কংগ্রেস নেতার বক্তব্য, একটি পরীক্ষা কেন্দ্র থেকে কিভাবে 6 জন পরীক্ষার্থী প্রথম স্থানে গিয়েছেন, এটা কার্যত অসম্ভব। আসলে শিক্ষা মাফিয়াদের কারণে এইসব হয়েছে। ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট নিয়ে এবারে বিজেপিকে আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই পরীক্ষায় মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন তিনি। রবিবার রাহুল বলেছেন, 24 লক্ষ পরীক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, তাদের আওয়াজ সংসদে তুলব। ওই পরীক্ষা নিয়ে আগেই সরব হয়েছিলেন কংগ্রেস নেতৃত্ব। এবার রাহুলও বিষয়টি নিয়ে মোদী সরকারকে চাপে ফেলতে ময়দানে নেমে পড়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের দিনেই রাহুল বলেছেন, ইশতেহারে প্রশ্নপত্র ফাঁস থেকে পরীক্ষার্থীদের মুক্ত করার অঙ্গীকার করেছে কংগ্রেস। আমি দেশের সব পড়ুয়াকে নিশ্চিত করছি যে তাদের ভবিষ্যতের সঙ্গে জড়িত বিষয়টি নিয়ে তীব্রভাবে সংসদে আওয়াজ তুলব। এইবারের নিট পরীক্ষায় স্নাতক স্তরে প্রথম হয়েছেন 66 জন প্রার্থী। তার মধ্যে হরিয়ানার একটি কেন্দ্র থেকে 8 জন রয়েছেন। ওই পরীক্ষার ফল প্রকাশের পরে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস। তাদের অভিযোগ, প্রশ্ন ফাঁস ছাড়াও পরীক্ষায় কারচুপি করা হয়েছে। বেশি বেশি নম্বর পেয়েছেন অনেক পরীক্ষার্থী। রবিবার বিকেলে এক্স হ্যান্ডেলে রাহুল বলেছেন, নরেন্দ্র মোদী এখনও শপথ নেননি, অথচ নিট পরীক্ষায় অনিয়মের ফলে 24 লক্ষের বেশি পরীক্ষার্থী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কংগ্রেস নেতার বক্তব্য, একটি পরীক্ষা কেন্দ্র থেকে কিভাবে 6 জন পরীক্ষার্থী প্রথম স্থানে পেলেন, এটা কার্যত অসম্ভব। আসলে শিক্ষা মাফিয়াদের কারণে এইসব হয়েছে। প্রশ্নপত্র ফাঁস করে তারা পরীক্ষার্থীদের একাংশের ক্ষতি করেছে। কংগ্রেস এইসব বিষয়ে শক্ত হাতে দমন করবে। প্রশ্ন পাসের আগেই ওইসব অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় পরীক্ষক সংস্থা এনটিএ। তারা জানিয়েছে, বেশি নম্বর পাওয়ার বিষয়টি নিয়ে তদন্তের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই সময়ে প্রকাশিত বিশেষ খবরটি হল, আমি থেকে আমরায়, শরিক ভরসায় প্রধানমন্ত্রীর চেয়ারে মোদী। ভারতের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ, তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেন তিনি। প্রায় 6 দশক পর ঘটেছে এমনটা। এর আগে এই রেকর্ড রয়েছে একমাত্র ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। যদিও একলা নিজের দলের ক্ষমতায় সরকার গঠন নয়, এবার মোদীর ভরসা এনডিএ শরিকরাই। মোদীর সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রিসভার সদস্যরাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে টানা 3বার ভারতের প্রশাসনিক প্রধান পদে তিনি। রাষ্ট্রপতি ভবনে বর্ণাঢ্য অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করে দেশ চালানোর গুরুদায়িত্ব ফের একবার নিজের কাঁধে নিয়েছেন। জওহরলাল নেহরুর পর মোদী প্রথম যিনি প্রধানমন্ত্রীত্বের 2টি পূর্ণ মেয়াদ শেষ করে তৃতীয়বার এই কুর্সিতে বসেছেন। তবে একক সংখ্যাগরিষ্ঠতা মেলেনি বিজেপির। এবার শরিক নির্ভর হয়েই দেশ চালাতে হবে নরেন্দ্র মোদীকে। টেনে টুনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার সরকার গড়ছে এনডিএ। তবে বিরোধীদের দাবি, এইবারের সরকারের মেয়াদ বেশি দিন নয়। শরিক দলগুলিকে এইবারের মন্ত্রিসভায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক মহলে অনুমান। এই দিন শপথ গ্রহণের আগে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চা চক্রে একাধিক জয়ী সাংসদদের সঙ্গে দেখা করেছেন নরেন্দ্র মোদী। সেখানে দেখা গিয়েছে শরিক দলের বহু সাংসদকে। তাদের মধ্যে অনেকেই গুরুত্বপূর্ণ পোর্টফোলিও দেওয়া হতে পারে বলে অনুমান। গত 2বার সরকার গড়ার সময় শরিক দলের মন জুগিয়ে চলার প্রয়োজন পড়েনি নরেন্দ্র মোদীর। সেবার বিজেপি একাই ম্যাজিক ফিগার পেরেছিল।
তবে মোদি 3.0 অনেকটাই আলাদা হতে চলেছে। আমি নয়, আমরা নীতিতে চলবে নয়া সরকার, তার ইঙ্গিত মিলেছে এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদীর ভাষণেই, যেখানে এনডিএ জোটের জয়গান করতে শোনা গিয়েছে তাকে। লোকসভা ভোটের প্রচার পর্বে নিজেকে ঈশ্বরের দূত বলে উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, মায়ের মৃত্যুর পর আমার বিশ্বাস ক্রমশ অটুট হয়েছে। আমার জন্ম জৈবিক পদ্ধতিতে হয়নি, আমি পরমাত্মার দূত। তার কাজের জন্যই ঈশ্বর আমায় পাঠিয়েছেন। 4 জুন জনতার রায়ের পর তার এই পরমাত্মার দূত ভাবমূর্তি বড় ধাক্কা খেয়েছে, তা বলাই বাহুল্য। মোদী ভবিষ্যৎবাণী করেছিলেন বিজেপি 370টি আসন পাবে, 400 পার করবে এনডিএ, কিন্তু সেই ভবিষ্যৎবাণী দর্পচূর্ণ হয়ে গিয়েছে জনতার রায়ে। ম্যাজিক ফিগারের অনেক আগেই থেমে যেতে হয়েছে বিজেপিকে। এনডিএ এও কোনো মতে 5 মার্ক জুটিয়েছে। তা সত্ত্বেও অবশ্য নরেন্দ্র মোদীর কথায় এই ফলাফল ঐতিহাসিক। সংবিধানে মাথা টুকে নয়া সরকার চালানোর অঙ্গীকার করেছেন নরেন্দ্র মোদী। অথচ বিরোধীদের অভিযোগ ছিল, মোদী সরকার ফের ক্ষমতায় আসলে এই সংবিধানই বদলে ফেলার আশঙ্কা রয়েছে। নরেন্দ্র মোদী বলেছেন, আমি সর্বধর্ম সমভাবের নীতির প্রতি দায়বদ্ধ। আমার জীবনের প্রতি মুহূর্তে বাবা সাহেব আম্বেদকরের দেওয়ার ভারতের সংবিধানের মহান মূল্যে সমর্পিত। আর সেখানেই বিরোধীদের প্রশ্ন, মোদী কি লোকসভা ভোটের প্রচারে সব ধর্মের জন্য সমান মনোভাব দেখিয়েছিলেন? সরকার গঠনের পরও কি তা এমনটাই মনোভাব থাকবে? প্রশ্ন উঠেছে, তাহলে কেন বিজেপি 240 জন সাংসদদের মধ্যে, এমনকি এনডিএর 293 জনের মধ্যেও কোনো মুসলিম, খ্রিস্টান, শিখ বা বৌদ্ধ নেই? আনুগত্যের পুরস্কার নেই, ব্যর্থ উত্তরবঙ্গ। শপথ অনুষ্ঠানের আগেই ক্ষোভ প্রকাশ বিনয় তামাংয়ের। দার্জিলিং লোকসভা কেন্দ্রে পরপর দুবার জয়ী হয়েছে বিজেপি প্রার্থী রাজু বিসা। রাজু বিসাকে এবার মোদীর নতুন মন্ত্রিসভার সদস্য করা হোক, এমনটাই দাবি তুলেছেন পাহাড়ের নেতা বিনয় তামাং। মোদীর শপথের দিনেই তিনি একটি বিবৃতি দিয়েছেন। সেখানেই তিনি জানিয়েছেন, পাহাড়ের মানুষ বারবার ভোট দিলেও সেখান থেকে একবার পূর্ণমন্ত্রী পাচ্ছে না বাংলার সাংসদরা। সেই বিষয়টি নিয়ে এদিন প্রতিবাদ জানিয়েছেন বিনয় তামাং। রবিবারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। তবে পশ্চিমবঙ্গের উত্তরনগর একাধিক আসন থেকে বিজেপি ভালো ফল করলেও কেন সেখানকার সাংসদরা মোদীর মন্ত্রিসভায় স্থান পাবেন না, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন পাহাড়ের নেতা বিনয় তামাং। উল্লেখ্য, পাহাড়ের 4টি আসনের মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসনগুলিতে এবারেও জিতেছে বিজেপি। একমাত্র কোচবিহার আসনটি হাতছাড়া হয়েছে। কোচবিহার কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিক, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডেপুটি ছিলেন নিশীথ প্রামাণিক। এর আগে জন বার্লাকেও মন্ত্রী করা হয়েছিল, কিন্তু এবার তাকে টিকিট দেওয়া হয়নি। অন্যদিকে দার্জিলিং আসন থেকে এবার ফের জিতেছেন রাজু বিসা, তাকেও কেন মন্ত্রী করা হবে না, সেই প্রশ্ন তুলেছেন বিনয় তামাং। হিন্দুস্তান টাইমস বাংলায় প্রকাশিত বিশেষ খবরটি হল, 1 দশক পর লোকসভা পাচ্ছে বিরোধী দলনেতা, এবার বিপক্ষের ফোকাসে ডেপুটি স্পিকার পদের নির্বাচন। 2014 সাল থেকে লোকসভার ডেপুটি স্পিকার পদের আসন খালি রয়েছে। বিধি অনুযায়ী লোকসভায় যে দল 10% আসন অধিকৃত করবে তারা পাবে প্রধান বিরোধী দলের তকমা। সেই দলই পায় বিরোধী দলনেতা বাছার অধিকার। সেই জায়গা থেকে 2024 সালের লোকসভা ভোটে 99 আসন পাওয়া কংগ্রেসই প্রধান বিরোধী দল। সেই দলই রাহুল গান্ধীকে বেছে নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা হিসেবে। এবার বিপক্ষ কোমর কষে ডেপুটি স্পিকার পদের নির্বাচন হোক, এমন আশা নিয়ে। গত 5 বছর ধরে ডেপুটি স্পিকার পদটিও লোকসভায় রয়েছে খালি। রিপোর্টের দাবি, এবার 2024 লোকসভা ভোটের পর সেই পদ পূরণের জন্য ডেপুটি স্পিকার পদে নির্বাচনের পক্ষে সওয়াল করার পথে জোরদারভাবে সরব হতে পারেন বিরোধীদের। উল্লেখ্য, 17তম লোকসভার সম্পূর্ণ মেয়াদকালের জন্য কোনো ডেপুটি স্পিকার ছিলেন না। উল্লেখ্য, 16 এবং 17তম লোকসভায় কোনো বিরোধী দলনেতাও ছিলেন না। বিজেপির তাবড় ভোট সাফল্যের জেরে 10 বছর ধরে লোকসভায় কোনো দলই 10% আসন দখল করতে পারেনি। সেই জায়গা থেকেই এই বিরোধী দলনেতার পদটি ছিল খালি। এবার 18তম লোকসভার অধিবেশন শুরু হতে চলেছে টান টান উত্তেজনা নিয়ে। আশা করা হচ্ছে এবার লোকসভা পাবে ডেপুটি স্পিকার পদ, যে পদ সাধারণত বিরোধীদের থেকেই উঠে আছে।
যদিও ইন্ডি ব্লক লোকসভার স্ট্র্যাটেজি ঠিক করতে এখনও কোনো বৈঠক ডাকেনি, তবে বেশ কিছু সূত্রের দাবি লোকসভায় এবার বিরোধীরা প্রথম থেকেই ডেপুটি স্পিকারের দাবিতে সরব হতে থাকবেন। এই ইস্যুতে প্রথম থেকেই শাসক পক্ষের উপরে চাপ সৃষ্টির চেষ্টা করা হতে পারে ইন্ডি জোটের তরফে। তৃণমূলের এক নেতা বলেছেন, বিজেপি সরকারকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তারা গত 5 বছরে কোনো ডেপুটি স্পিকার নির্বাচন করেনি। আশা করি তারা একটি শিক্ষা নিয়েছে এবং এবার ডেপুটি স্পিকার নির্বাচন করবে।